আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়ই। আজকে ফিনান্স ব্যাংকিং ও বীমার দ্বিতীয় পত্রের নৌ বীমা অধ্যায় 12 লেকচার 3 পড়াবো। আজকের পাঠ নৌ বা সামুদ্রিক বিপদ। নৌ বা সামুদ্রিক বিপদ সমূহ, সামুদ্রিক ক্ষতি, সামুদ্রিক ক্ষতির প্রকারভেদ। শিক্ষার্থীবৃন্দ, নৌ বা সামুদ্রিক বিপদ। এখানে দেখো, সমুদ্র পথে পণ্য পরিবহনের সময় যে সমস্ত কারণে জাহাজ, পণ্য, মানুষ, মাসুল বা ভাড়া ইত্যাদির ক্ষতি হয়, তাই হচ্ছে নৌ বা সামুদ্রিক বিপদ। এই বিপদগুলোকে দুভাগে ভাগ করা যায়। নৌপথে সামুদ্রিক যে বিপদগুলো হয় সেগুলো কিছু হয় প্রাকৃতিক বিপদ এবং কিছু হয় অপ্রাকৃতিক বিপদ। মনে রাখবে, প্রাকৃতিক বিপদ হচ্ছে প্রকৃতি প্রদত্ত, অর্থাৎ সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত। আর অপ্রাকৃতিক বিপদগুলো হচ্ছে যেগুলো মানুষের সৃষ্টি, মানুষ এই বিপদগুলো ঘটায়। প্রাকৃতিক বিপদ: সামুদ্রিক ঝড়, সমুদ্রে জাহাজ নিমজ্জিত হওয়া, লুক্কায়িত ভাসমান বরফখণ্ডে ধাক্কা লাগা ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক বিপদ। আর নৈতিক বা অপ্রাকৃতিক বিপদ হচ্ছে যেগুলো মানুষের তৈরি, যেমন জলদস্যুর আক্রমণ, শত্রু, পণ্য নিক্ষেপ করা, আগুন লাগা, যুদ্ধকালীন পরিস্থিতি, বিস্ফোরণ ইত্যাদি হচ্ছে অপ্রাকৃতিক বা নৈতিক বিপদ। সামুদ্রিক ক্ষতি: এই যে বিপদ, এই বিপদগুলোর কারণেই সামুদ্রিক ক্ষতি হয়। এখানে সামুদ্রিক জাহাজের ক্ষতি হয়, মালামাল বা ভাড়ার ক্ষতি হয়, জাহাজের অবস্থানরত ব্যক্তিবর্গের ক্ষতি হয় ইত্যাদি। সামুদ্রিক ক্ষতি সংজ্ঞা: সমুদ্র বা নৌপথে পণ্য পরিবহনকালে প্রাকৃতিক বিপদ বা মানব সৃষ্ট বিপদের কারণে যদি পণ্য বা জাহাজের যে ক্ষতি হয় সেগুলি হচ্ছে সামুদ্রিক ক্ষতি। এই ক্ষতি প্রকারভেদগুলো এখন আমরা জানব। সামুদ্রিক ক্ষতি বা মেরিন লস, এটাকে নৌ ক্ষতিও বলা যায়। তোমরা পরীক্ষায় যদি নৌ ক্ষতি পাও, নৌ আর সামুদ্রিক একই কথা, কিন্তু পার্থক্য হচ্ছে সামুদ্রিক, মেরিন। এটার দুটি প্রকার, তার একটি হচ্ছে সামগ্রিক মানে টোটাল। সবাই খেয়াল করবে, টোটাল মানে সামগ্রিক, সামুদ্রিক মানে মেরিন। তাহলে মেরিন লসটা হচ্ছে দুই প্রকার, একটি টোটাল লস আর একটি পার্শিয়াল লস বা আংশিক ক্ষতি। এই সামগ্রিক ক্ষতি বা টোটাল লসটা আবার দু প্রকার, যেমন প্রকৃত সামগ্রিক ক্ষতি এবং উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। এখন আসো, প্রকৃত সামগ্রিক ক্ষতি কাকে বলে। সমুদ্র পথে এই সামগ্রিক ক্ষতি মানে টোটাল লস, অর্থাৎ জাহাজের মালামালের সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, তাহলে সেটি হবে সামগ্রিক ক্ষতি, অর্থাৎ এখান থেকে কিছু আর অবশিষ্ট থাকবে না। এই প্রকৃত সামগ্রিক ক্ষতিটা কি? এখানে পণ্যবাহী জাহাজ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, জাহাজ সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়ে যাবে, পণ্য সামগ্রী এমনভাবে ডুবে যাবে যে উদ্ধারযোগ্য নয়। তাহলে এই প্রকৃত সামগ্রিক ক্ষতির ক্ষেত্রে দেখো, পণ্যের আর কিছু থাকবে না। আমরা স্থলাভিষিক্তকরণ যে কথাটি আমরা আগে জেনেছিলাম, যে বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতি হয়ে গেলে যদি কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দেয়, তখন সেই বিষয়ের উপর মালিকের আর কোনো অধিকার থাকে না, অধিকার চলে যায় বীমা কোম্পানির হাতে। সেই স্থলাভিষিক্তকরণের বিষয়টি আসলে প্রকৃত সামগ্রিক ক্ষতির ক্ষেত্রেই প্রযোজ্য। উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি, অর্থাৎ টোটাল লস হবে তবে উঠানো যায়। মনে করো একটা জাহাজ ডুবে গেল,
সেটাকে উঠানো যায়। তাহলে টোটাল লস কেন বলছি? যে জাহাজটি, মনে করো যে একটি জাহাজ যে দাম, সেটা ডুবে যাওয়ার পরে সেটাকে তুলতে সেই দামের থেকেও বেশি খরচ হয়। অর্থাৎ জাহাজটা উদ্ধার করার জন্য যে খরচটি হবে সেটি জাহাজের মূল্যের চেয়েও বেশি। তাহলে সেটি উদ্ধার করা যায়, কিন্তু এটা ফি সাবিলিল্লাহর মতো সেটাকে আর উদ্ধার করা করবে না কেউ। তাহলে এই উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতির ক্ষেত্রে আসলে বীমা গ্রহীতা মানে জাহাজের মালিক কোম্পানিকে জানাতে হয় যে তিনি সেটি আর উদ্ধার করতে রাজি নন। এবার আসো আংশিক ক্ষতি। আংশিক ক্ষতির বিষয়টি হচ্ছে, যদি সমুদ্র পথে পণ্য পরিবহনের ক্ষেত্রে জাহাজের পণ্য সামগ্রী টোটাল লস না হয়ে তার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়, তখন সেটিকে বলা হবে আংশিক ক্ষতি বা গড় ক্ষতি। এই আংশিক ক্ষতি আবার 4 প্রকার: বিশেষ আংশিক ক্ষতি, সাধারণ আংশিক ক্ষতি, বিশেষ চার্জ, সেলভেজ চার্জেস। শিক্ষার্থীবৃন্দ, সামগ্রিক ক্ষতির ক্ষেত্রে আরেকটি বিষয় তোমরা লক্ষ্য রাখবে, যখন সামগ্রিক ক্ষতি হয় বা টোটাল লস হয়, কোম্পানি ক্ষতিপূরণের ক্ষেত্রে চালানি রসিদটি লক্ষ্য রাখবে। চালানি রসিদ দেখেই ক্ষতিপূরণ করবে। এখন তাহলে আমাদের জানতে হবে চালানি রসিদটা কি। চালানি রসিদ হচ্ছে জাহাজে রক্ষিত মালামালের পূর্ণ বিবরণ যে রসিদে লেখা থাকে। অর্থাৎ এই রসিদটাতেই সম্পূর্ণ মালামালের বিবরণ লেখা ছিল। এটি দেখেই কোম্পানি বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ করবে। এবার আমরা জানবো আংশিক ক্ষতির প্রকারভেদ। সাধারণ আংশিক ক্ষতি: কোনো বিপদে পণ্য, মাসুল বা জাহাজের মালিক প্রভৃতি স্বার্থ রক্ষার জন্য ইচ্ছাকৃতভাবে যে ক্ষতি সংগঠন করে। অর্থাৎ জাহাজটাকে রক্ষা করার জন্য, পণ্যকে রক্ষা করার জন্য ইচ্ছা করে এই ধরনের ক্ষতি সংগঠন করা হয়, তাই এটাকে বলা হয় সাধারণ আংশিক ক্ষতি। এই ক্ষতিটি সম্পূর্ণ নয়, আংশিক। এই ক্ষতির প্রকার হচ্ছে জেটিসন বা পণ্য নিক্ষেপণ। তোমরা ছোট প্রশ্ন অনুধাবন হিসেবে আসতে পারে, জেটিসন কি বা পণ্য নিক্ষেপণ কি। এটি হচ্ছে জাহাজকে যদি বিপদ থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ জাহাজকে যদি হালকা করার জন্য কিছু মাল ঝড়ের সময়, প্রচন্ড বিপদের মুহূর্তে জাহাজ যেখানে ডুবে যাচ্ছে, তখন সেই জাহাজটাকে উদ্ধার করার জন্য মানে বাঁচানোর জন্য জাহাজকে হালকা করতে হয়। তখন সেই লোড কমানোর জন্য কিছু মালামাল সাগরে ফেলে দেয়। সেজন্য এটা আসলে মঙ্গল স্বার্থেই, জাহাজকে রক্ষা করার স্বার্থে এই মালামাল ফেলে দেয়াকে বলা হয় পণ্য নিক্ষেপণ বা জেটিসন। এরপরে সাধারণ আংশিক ক্ষতির আরেকটি প্রকার হচ্ছে গচ্ছা। অর্থাৎ কোনো বিপদ থেকে জাহাজকে রক্ষা করার জন্য কিছু পণ্য অন্য জাহাজে তুলে দেওয়া, অথবা অন্য কোনো জাহাজের সাহায্য নিয়ে গন্তব্যস্থলে পৌঁছানো। এ বাবদ যদি কোনো খরচ হয় তাহলে তাকে বলা হবে গচ্ছা। তাহলে জেটিসন আর গচ্ছার মধ্যে পার্থক্য হচ্ছে, জেটিসনে পণ্য সাগরে ফেলে দেওয়া হয়, আর গচ্ছাতে পণ্যটি অন্য একটি জাহাজের সাহায্য নিয়ে সেই পণ্যটি গন্তব্যস্থলে পৌঁছানো হয়। এতে কিছু ক্ষয় খরচ হয়। বিশেষ আংশিক ক্ষতি: সামুদ্রিক বিপদের কারণে অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছার বাইরে যদি কিছু ক্ষতি হয় তাহলে সেটিকে বলা হবে বিশেষ আংশিক ক্ষতি। এটি সাধারণত আকস্মিকভাবে হয়ে থাকে, যেমন জাহাজ, মালামাল, ভাড়া বা মাসুল ইত্যাদির আংশিক ক্ষতি। বিশেষ চার্জেস: বীমাকৃত বিষয়বস্তুর নিরাপত্তা বিধানে বা স্বার্থ রক্ষার্থে বীমা গ্রহীতার পক্ষে যে ব্যয় করা হয় তাকে বলা হয় বিশেষ চার্জেস। সেলভেজ চার্জেস: নৌ বা সমুদ্র পথে সম্পত্তি উদ্ধারকারী বা উদ্ধার কাজে সাহায্যকারীকে যদি কোনো পুরস্কার দেয়া হয়।
তাহলে তাকে বলা হবে স্যালভেজ চার্জেস। এবার দেখো একটি উদাহরণ। 60 লক্ষ টাকা মূল্যের ইশাখা নামক একটি জাহাজে 40 লক্ষ টাকার পণ্য বোঝাই করে যাত্রা করে। পথিমধ্যে জাহাজটি বিপদমুক্ত করার জন্য সব পণ্য সমুদ্রে নিক্ষেপ করা হয়, অর্থাৎ জাহাজ এবং পণ্য দুটোই সংকটের মধ্যে ছিল, তাই পণ্যগুলোকে ফেলে দিয়ে জাহাজটাকে শুধু রক্ষা করা যাচ্ছে। এখন পণ্যের মাসুল বা ভাড়া ছিল 20 লক্ষ টাকা। সাধারণ আংশিক ক্ষতির সমন্বয় করে দেখাও। এরকম প্রশ্ন তোমরা পরীক্ষায় পেতে পারো, সৃজনশীল প্রশ্ন হিসাবে আসতে পারে। তাহলে তোমাদের কিভাবে করতে হবে দেখো। মোট সাধারণ আংশিক ক্ষতি কেমন? মোট সাধারণ আংশিক ক্ষতিটা হচ্ছে, এখানে দেখো পণ্যের যে ক্ষতিটা হয়েছে তার সাথে ভাড়ার যে ক্ষতিটা হয়েছে এই দুটোর যোগফল। মোট সাধারণ আংশিক ক্ষতিটি হচ্ছে পণ্যের 40 লক্ষ টাকা ক্ষতি এবং মাসুল বা ভাড়ার 20 লক্ষ টাকা ক্ষতির যোগফল, অর্থাৎ 60 লক্ষ টাকা। এক্ষেত্রে সব পণ্য সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে, তাই স্বাভাবিক কারণেই পণ্যের ক্ষতির সাথে ভাড়ার ক্ষতিও হয়েছে। সেজন্য জাহাজ, পণ্য ও মাসুলের আনুপাতিক হার নির্ণয় করে ক্ষতি সমন্বয় করতে হবে। এখন দেখো আনুপাতিক হারটা কিভাবে হবে। জাহাজের মূল্য 60 লক্ষ টাকা, তাই জাহাজ ইস্টু পণ্য ইস্টু মাসুল। তাহলে জাহাজ 60 লক্ষ টাকা, পণ্য 40 লক্ষ টাকা, ভাড়া 20 লক্ষ টাকা। এখন আমরা সমন্বয় করব কিভাবে? অনুপাত বের করব, সবগুলো গুণে গুণে সমান সংখ্যক শূন্য কাটবো এবং সমান সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করে দেখাবো। দেখো 20, তার মানে 20 দিয়ে সবগুলোকে ভাগ যায়। 20 হচ্ছে 1, 40 হচ্ছে 2, 60 হচ্ছে 3 20 60 3। তাহলে অনুপাতের যোগফল হচ্ছে 3 যোগ 2 যোগ 1 অর্থাৎ 6। তাহলে জাহাজ হবে 6 ভাগের 3, পণ্য হবে 6 ভাগের 2, মাসুল হবে 6 ভাগের 1। দেখো জাহাজে ছিল 60 লক্ষ টাকা, তাহলে এখানে 6 ভাগের 3টা হবে কি 60 লক্ষ এর 6 ভাগের 3 অর্থাৎ 30 লক্ষ টাকা। পণ্যের আংশিক ক্ষতি 40 লক্ষ টাকা এর 6 ভাগের 2 অর্থাৎ 20 লক্ষ টাকা। মাসুলের আংশিক ক্ষতিটা হচ্ছে 20 লক্ষ এর 6 ভাগের 1 অর্থাৎ এখানে হচ্ছে 10 লক্ষ টাকা। তাহলে দেখো জাহাজের আংশিক ক্ষতি 30 লক্ষ টাকা, পণ্যের আংশিক ক্ষতি 20 লক্ষ টাকা এবং মাসুলের আংশিক ক্ষতি 10 লক্ষ টাকা। তাহলে তোমরা বুঝেছ? এই একই নিয়মে তোমরা এখন এই অঙ্কটি বাড়িতে করবে। আগের অঙ্কটি প্রথমে নিজে নিজে দেখে দেখে করবে, তারপর এটা নিজে বুঝবে এবং আশা করি এই অঙ্কটি ওই নিয়ম করে তোমরা করতে পারবে। তোমাদের জন্য আগের মতোই এমসিকিউ টাইপ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এট এ গ্ল্যান্স তোমরা দেখবে। এবার আসো মূল্যায়ন। মাত্র 5টি এমসিকিউ প্রশ্ন দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলো তোমাদের এই আলোচনার মধ্যেই কমন পড়বে। তোমরা বুঝে বুঝে সঠিক উত্তরটি করবে এবং আলাদা একটি পেজে লিখে নাম, রোল, সেকশন লিখবে। বন্ধের পর আমাকে জমা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো ঘরেই আছো। আরেকটি বাড়ির কাজ দেই। 2018 সালের এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটির উত্তরটি লিখো। লিখে বন্ধের মধ্যেই ধীরে ধীরে এই কাজগুলো করবে এবং আমি আশা করব অনলাইন ক্লাসে তোমরা সবসময় মনোযোগী থাকবে, ক্লাসের পড়াগুলো বোঝার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী তোমরা যদি বাসায় একটু চর্চা করো, ইনশাআল্লাহ নেক্সট টাইম কলেজ খুললে যে পরীক্ষাগুলো আসবে
তোমরা ভালো করতে পারবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, তোমরা রোজা রেখো এবং মহান আল্লাহ তাআলার কাছে করোনা মুক্ত হওয়ার জন্য আমাদের সবাইকে আল্লাহ মাবুদ যেন ক্ষমা করেন সেজন্য তোমরা দোয়া করবে। বাবা মাকে যত্ন করবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।